কলেজ লাইফে একটা অধ্যায় পারফেক্টলি যেভাবে পড়বা, আমি নিজে কেমনে পড়তাম এটা তোমাদের কাছে একটা সিক্রেট শেয়ার করি, এবং এইভাবে পড়েই কিন্তু আমি ট্রিপলেট অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, ভার্সিটিতে চান্স পাইছি। চলো দেখি। প্রথমে যেই কাজটা, অবশ্যই ভাই প্লিজ কেউই ভুলটা করো না, আগে মূল বইয়ের উপরে কিছু নাই। তুমি যদি এইচএসসি প্লাস অ্যাডমিশন দুই জায়গাতে একদম টপ লেভেলের রেজাল্ট করতে চাও, সেরাদের সেরা হইতে চাও, ভাই মূল বই তোমারে পড়তে হবে। তুমি যদি মূল বই পড়তে রাজি না থাকো, তুমি কোনোদিন এইচএসসি এবং অ্যাডমিশনে টপ করতে পারবা না। বিভিন্ন স্যারদের নোটস পড়ে, তারপরে হচ্ছে গাইড পড়ে, এইগুলা পড়ে ভাই তুমি কখনোই টপার হইতে পারবা না। তুমি একটা নর্মাল একটা রেজাল্ট করতে পারো, কিন্তু ওই লেভেলে, অর্থাৎ আমি বলতেছি সেরাদের সেরা লেভেল, বুঝতেই পারতেছো, এটা ট্রিপলেট হয়, ঠিক আছে, ওই লেভেলে তুমি কখনোই পৌঁছাইতে পারবা না। সো অবশ্যই তুমি কি করবা, মূল বই পড়বা। কেন বলতেছি, খুব সিম্পল। দেখো, এই যে তোমাদের যত স্যাররা বা ম্যাডামরা, তুমি যার কাছেই পড়ো না কেন, এই বা তোমার বাসার টিচার তোমাকে যে নোটগুলা হচ্ছে দেয়, এই নোটগুলা কই থেকে দেয়? এরা কি নিজেরা বানাইছে? বা আমি যখন তোমাদেরকে অনলাইনে পড়াই, তোমরা অনেকে আমাদের ক্লাসও করো, আমরা যখন কোনো একটা নোট বানাই, বলো এই নোটটা কোত্থেকে বানাই? সিম্পল প্রশ্ন করি, এগুলো সব মূল বই থেকে হচ্ছে আমরা বানাই। তাহলে যেই জায়গা থেকে সবকিছু বানানো হচ্ছে, তাহলে ওই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব না? তোমার পরীক্ষা যখন প্রশ্ন আসবে, বলো ধরো তুমি রাহাত স্যারের কাছে পড়ো, আমার কাছে তুমি পড়ো, পরীক্ষা যখন টিচার প্রশ্ন করবে, উনার কাছে কি আমার নোট আছে? ধরো যেই স্যার তোমাকে এইচএসসি তে প্রশ্ন করবে বা যেই স্যার তোমার জন্য অ্যাডমিশনে প্রশ্ন করবে, তার কাছে কি আমার নোট আছে? নাই। তার কাছে কি আছে? মেইন বইটা আছে। পরীক্ষা যখন প্রশ্ন করা হয়, তারা কি করে জানো? বাজারে নতুন একটা মেইন বই কিনে, সেই মেইন বই কিনে তারা দেখে যে আচ্ছা আচ্ছা ওদের বইগুলাতে এগুলো আছে, ঠিক আছে, তাহলে সেই আলোকে কিন্তু প্রশ্ন করে। তাহলে সিম্পল, তোমার টিচার, এটা হোক এইচএসসি পরীক্ষা হোক, এটা হলো তোমার অ্যাডমিশন পরীক্ষা, যেই বই থেকে প্রশ্ন করে তুমি সেই বইটা পড়বা, এটাই তো নিয়ম। নাকি সেই বই থেকে অল্প কিছু জিনিস নিয়ে আমরা একটা নোট বানাইছি, শর্টকাট জিনিসগুলো হচ্ছে রিভিশনের জন্য ভালো, বাট এটা কখনোই মূল বইয়ের বিকল্প না। তো বুঝতেছো, এই জন্য অবশ্যই মূল বই পড়ার মানসিকতা থাকতে হবে। মূল বই তুমি পড়বা, পড়তে যেয়ে দেখবা যে অনেকগুলো কনসেপ্ট তুমি বুঝতেছো না, সেগুলোই তুই যে আমাদের কাছে আসবা, পড়তে আসবা, আমরা তোমাদেরকে হচ্ছে বুঝাবো। কিন্তু তোমরা কি করো ভাই, মূল বই বাদ, অনেক পড়া, অমুক স্যার বলছে এইটুকু পড়লেই নাকি এখান থেকে সব কমন আসবে, এগুলো ভুয়া কথা ভাই, বিলিভ করো। পরীক্ষা দিন দিন কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। এইচএসসি পরীক্ষার গত বছর প্রশ্ন যদি দেখো, তুমি কোনোদিনই এলা বলতা না। 25 সালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন যথেষ্ট কঠিন আসছে, আর অ্যাডমিশন তো বাদই দিলাম। অ্যাডমিশন সহজ আসুক বা কঠিন আসুক, সেখানে একটা নির্দিষ্ট কম্পিটিশন হয়, অন্যদের থেকে তোমার বেশি মার্কস পাইতে হবে। সো অন্যরাও যদি শর্টকাট পড়ে, তুমিও শর্টকাট পড়ো, তুমি কেমনে আশা করো যে আর 10 জন শর্টকাট পড়ছে, তুমিও শর্টকাট পড়ছো, তুমি ওদের থেকে বেটার রেজাল্ট করবা? এটা সম্ভব না। সো তোমাকে মূল বই পড়তে হবে। প্রথম কথা হচ্ছে এটা, এক একটা অধ্যায় মূল বই থেকে হচ্ছে সুন্দর করে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা সহ পড়বা। আর যেই কনসেপ্টে তুমি আটকে যাবা, এই জন্যই তুমি যার কাছেই পড়ো, এটা হোক কলেজের টিচার, হোক তোমাদের কলেজে ভালো পড়াশোনা হইলে কলেজের স্যারদের কাছ থেকে সলভ করে নিবা, না হইলে তোমরা যার কাছে বাসায় টিচার রেখে পড়লে, বা তুমি অনলাইনে পড়লে, বা তুমি হচ্ছে যে যার কাছে পড়ো, অর্থাৎ সোজা কথা টিচারদের কাছ থেকে মূল বইয়ের যে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না, সেটা তুমি পড়বা এবং সেগুলো ক্লিয়ার করে নিবা। দেন তারপরে তুমি শর্টকাট রিভিশন দেওয়ার জন্য শর্ট নোট রাখতে পারো। এটা হইতে পারে তোমার নিজের বানানো নোট, হইতে পারে তুমি আমাদের কাছে পড়তে আসছো, আমরা তোমাকে নোট দিছি, অথবা হইতে পারে তুমি বাসার টিচার তোমাকে নোট দিছে, অর্থাৎ তুমি যার কাছে পড়ো, বা তোমার নিজের বানানো নোট হইতে পারে, সেইটা মূল বইয়ের পরে তুমি এটা রাখবে। এটা হচ্ছে রিভিশনের জন্য। এই শর্ট নোট কখনোই মূল বইয়ের বিকল্প না, এটা হচ্ছে রিভিশনের জন্য। কিরকম রিভিশন? তোমার আগামীকাল পরীক্ষা, এখন তোমার 200 পেজের একটা চ্যাপ্টার, মনে করো তুমি কেমিস্ট্রি পরীক্ষা, কেমিস্ট্রি তুমি খুলতে যায় দেখলে কি যে জৈব রসায়ন 300 পেজের একটা চ্যাপ্টার, হাজারি স্যারের বই। এখন নিশ্চয়ই পরীক্ষার আগের রাতে 300 পেজের একটা চ্যাপ্টার A to Z সব টপিক এখন পাতা উল্টানো তোমার পক্ষে সম্ভব না, খুবই নর্মাল, পরীক্ষার আগের রাতে বা একদিন বা 2 দিন আগে। তখন তুমি কি করবা? তুমি ধরো এই জৈব রসায়নের উপর একটা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তোমার একটা শর্ট একটা নোট বানানো আছে। তুমি সারা বছর মেইন বই পড়ছো, তো সারা বছর যখন তুমি মেইন বই পড়ছো, তোমার মাথায় মেইন বইয়ের অনেক কিছুই আছে, তোমার মাথায় মেইন বইয়ের অনেক কনসেপ্ট আছে, ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগের রাতে দেখে যাওয়ার জন্য এখন তো সব কনসেপ্ট মেইন বইয়ের দেখা সম্ভব না। তুমি তখন হচ্ছে এই নোটগুলো ইউজ করবা। এতে করে কি হবে? পরীক্ষার আগের রাতে অল্প সময়ের মধ্যে তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে গেলা, আর সারা বছর তুমি মেইন বই পড়ছো, সেখান থেকে কিছু তো মাথায় থাকবে, একদম তো জিরো আর হবে না, তাই না? ওইগুলা আর এই যে এই শেষ রাতে বা আগের দিন তুমি যে গুরুত্বপূর্ণ টপিক দেখে গেছো, এই দুইটার কম্বিনেশনে দেখবে একটা ভালো পরীক্ষা হয়েছে। টপাররা এমনি পড়ালেখা করে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর জিনিস, আর নোটগুলো যদি নিজে বানাইতে পারো এটা আরো বেটার। তবে নিজে না বানাইতে পারলেও স্যারদের নোট পড়লেও চলবে, সমস্যা নাই। কারণ অনেকে আবার দেখা গেছে নিজে নোট বানাইতে যায়, ওর একটা চ্যাপ্টার শেষ করতে লাগে 3 মাস। এমনি করে পড়লে কলেজ আর তুমি সিলেবাসই শেষ করতে পারবে না। এই জন্য বেটার, নিজে যদি নোট করতে অনেক সময় লাগে ভাই, তুমি স্যারদের করা নোটগুলো রিভিশনের জন্য ইউজ করতে পারো। তারপরে কি,
তারপরে হচ্ছে তোমার অবশ্যই সেলফ প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে শিখার আগ্রহ থাকতে হবে, নিজের আগে চেষ্টা করতে হবে, তারপরে তুমি আমাদের ক্লাস দেখবা বা তুমি জিনিসগুলো দেখবা। অনেক স্টুডেন্টদের মধ্যে একটা বাজে অভ্যাস কি জানো, সে একটা চ্যাপ্টার শেষ করার পর সে নিজে একটা প্র্যাকটিসও সে করে না, সে প্রথমেই খুঁজে যে দেখি তো টেস্ট পেপারের কোনো অনলাইনে সলভ ক্লাস আছে কিনা। এখন তো অনলাইনের যুগ, অনলাইনে সার্চ দিলেই সব পাওয়া যায়। তুমি আমারও হয়তো অনেক ক্লাস পাবা যে প্রশ্ন ব্যাংকের সলভ ক্লাস বা হচ্ছে অনুশীলনী সলভ ক্লাস দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আমরাও দেই। কিন্তু সমস্যাটা কি জানো, তুমি একবারও তুমি চেষ্টা করলা না, একবারও তুমি আগে নিজের উপর ভরসা রাখলা না যে দেখি তো আমি তো চ্যাপ্টারটা পড়ছি, দেখি আমি নিজে আগে কয়টা সলভ করতে পারি। এটা তুমি না করে যদি সরাসরি সলভ ক্লাস খুঁজো, ভাই এটা খুব বাজে একটা জিনিস। এটা কখনোই তোমাকে চিন্তা শক্তি জাগ্রত হবে না। এইভাবে তুমি যদি করো, তোমার ব্রেন কখনো নিজে নিজে চিন্তা করা শিখবে না, সে সবসময় পরনির্ভরশীল থাকবে। কারণ তুমি একটা জিনিস আটকে গেলে তুমি একটু এটা চিন্তা না করে তুমি সার্চ দাও। তুমি ভাই আগে একটু চিন্তা করো, আগে 5টা মিনিট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো এটা সলভ কি হতে পারে। আমি যখন কলেজে পড়তাম অনেক প্রবলেম বিশেষ করে আমি নিজে চিন্তা করে করে কনসেপ্ট দিয়ে সলভ করে ফেলছি, এবং যেগুলো এইভাবে আমি চিন্তা করে করে কনসেপ্ট দিয়ে সলভ করে ফেলছি, ওই প্রশ্নগুলো পরে আমার আর কখনোই পরীক্ষায় ভুল হয় নাই। অন্য কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে, কিন্তু ওই প্রশ্নগুলো যেগুলো আমি নিজে চিন্তা করে করে মাথা খাটায় মনে করো সলিউশন বের করে সলভ করে ফেলতে পারছি, ওইগুলো বিশ্বাস করে আমার পরবর্তীতে অন্তত ওই টপিকগুলো আমার কখনো ভুল হয় নাই, এবং এতে করে আমার চিন্তা শক্তিও বেড়ে গেছে। সো পরীক্ষার হলে কিন্তু সব তোমার ব্যাটে বলে মিলবে না। অনেক প্রশ্ন তুমি দেখবে যে আসমান থেকে আসছে, আমরা বলি না যে আসমান থেকে প্রশ্ন আসছে মনে হয়, মানে কিছুই তুমি আগামাথা বুঝতেছো না। দেখবা তোমার ব্রেইনের চিন্তা করার ক্ষমতা যত ভালো হবে, এরকম আনকমন প্রশ্নও দেখবা যে 2-4টা তুমি পেরে গেছো পরীক্ষার হলে। অনেক সময় হয় না যে দেখবা যে এই প্রশ্নটা কেউই পারে নাই, কিন্তু কেমনে কেমনে জানি অমুক টপার ঠিকই এই 2টা প্রশ্ন সলভ করে ফেলছে, এর মধ্যে ও হয়তো বা সব পারে নাই, কিন্তু ধরো 10টা প্রশ্নের মধ্যে 3টা সলভ করে ফেলছে, বাকিটা মনে করো কিছুই পারে নাই, ও 3টা সলভ করেই ক্লাসে ফার্স্ট হয়ে গেছে। অনেক সময় এটা কিন্তু মনে হয় তাহলে ও কেমনে পারলো, কারণ ওই যে ও চিন্তা করছে, প্রত্যেকটা জিনিস আগে নিজে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে আটকে গেলে দেন টিচারের হেল্প নিছে। তো তুমি সেলফ সাফিসিয়েন্ট হও। তুমি একটা চ্যাপ্টার শেষ করার পর নিজে নিজে তুমি টেস্ট পেপার সলভ করো। আগে সলভ দেখবা না, টেস্ট পেপারেরও অনেকে সলভ দেখে দেখে সলভ করে, এটা দেখবা না। টেস্ট পেপার বা গাইড এটা তুমি সলভ করো। সলভ করতে যে যদি কোথাও আটকে যাও সেটা চিন্তা করো, আগে চিন্তা করে যে যদি কোনোভাবেই তুমি তোমার কনসেপ্ট দিয়ে বা কোনো কিছু দিয়ে তুমি মিলাইতে পারতেছো না, দেন তুমি সলিউশনটা দেখো বা টিচারদের সলভ ক্লাসগুলো দেখো, তাইলে তোমার এই জিনিসটা ভালো হবে। বুঝতে পারছো? ওকে, এরপরে সাথে একটু অ্যাডভান্স লেভেলের এগিয়ে থাকার জন্য যেটা করবা, তোমার যদি টার্গেট হয় মেডিকেল, তাহলে মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করবো এই চ্যাপ্টারের উপর। তোমার যদি টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন ব্যাংক সলভ করবা। তোমার যদি টার্গেট হয় শুরু থেকেই না ভাই আমি মেডিকেলও যাবো না, ইঞ্জিনিয়ারিংও যাবো না, আমি ভার্সিটি লাইনে যাবো, তাহলে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, অর্থাৎ তোমার টার্গেট যেখানে তুমি সেখানে যাবা। ঠিক আছে? এখন তোমার টার্গেট যদি এরকম হয় যে ভাই আমার প্রথম টার্গেট মেডিকেল না হলে ভার্সিটি, তাহলে তুমি চেষ্টা করবে আগে মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করে হাতে সময় থাকলে ভার্সিটিটাও টুকটাক সলভ করতে। তোমার টার্গেট যদি হয় ভাই আমার প্রথম টার্গেট ইঞ্জিনিয়ারিং না হলে ভাই ভার্সিটি, তাহলে আগে ইঞ্জিনিয়ারিংটা সলভ করে হাতে সময় থাকলে দেন ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করবা। বুঝছো কথাটা? কি বুঝছো? এটা সলভ করলে লাভটা কি? এটা সলভ করলে লাভটা হচ্ছে প্রথম জিনিসটা যেটা হচ্ছে কনফিডেন্স। আমি কলেজ লাইফে থাকতে যখন একটা চ্যাপ্টার পড়ার পর যখন দেখতাম যে মেডিকেলের কোশ্চেন আমি সলভ করতে পারতেছি, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন আমি সলভ করতে পারতেছি, তখন না একটা সেলফ কনফিডেন্স আসতো। কারণ ওই যে বড় ভাই বড় আপুদের কাছ থেকে শুনছি যে অ্যাডমিশন অনেক কঠিন, কিন্তু আমি যখন দেখতাম যে কিরে আমি তো কলেজ লাইফেই মোটামুটি একটা চ্যাপ্টার শেষ করার পর আমি অনেকগুলাই সলভ করতে পারতেছি, আমি প্রশ্ন ব্যাংক অনেকগুলো নিজেই পারতেছি, একটা কনফিডেন্স বুস্ট হইতো আমার যে না, আমার কাছে মনে হইতো অ্যাডমিশন এতটা কঠিন না, কারণ আমি নিজেই তো পড়ে নিজে অনেকগুলা সলভ করে ফেলছি। তাহলে এত কঠিন, বড় ভাই আপুর যে বলতো এত কঠিন ব্যাপারটা আসলে সত্য না। এত কঠিন হলে তো তাহলে আমি পারতাম না, মানে নিজের একটা কনফিডেন্স বিল্ড হয়, যেই কনফিডেন্সটা তোমাকে শেষ পর্যন্ত ওই তোমাকে নেভার গিভ আপ এই মেন্টালিটি ধরে রাখতে সাহায্য করে, চান্স পাইতে সাহায্য করে। আমার ক্ষেত্রে অনেক বুস্ট করছে এই কনফিডেন্সটা, আমার অনেক কাজে লাগছে অ্যাডমিশন টাইমে যে বিশেষ করে। সেকেন্ড জিনিসটা হচ্ছে তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হয়। তুমি কলেজ লাইফে থাকতেই যখন তুমি মনে করো ভার্সিটির কোশ্চেন ব্যাংক বা মেডিকেলের কোশ্চেন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করছো, তোমার সাথে কম্পিটিশনে থাকা দেখবা তোমারই বন্ধুরা ম্যাক্সিমামই এই সলভটা করবে হচ্ছে এইচএসসি দেওয়ার পরে। সেই এইচএসসি দেওয়ার পর প্রথম মেডিকেলের কোশ্চেন ব্যাংক খুলছে, সেই এইচএসসি দেওয়ার পর প্রথম ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক খুলে সে কেবল চিন্তা করতেছে ও আচ্ছা এই টাইপের প্রশ্ন আসে। আর তুমি কিন্তু আগেই কি করছো, কলেজ লাইফে থাকতেই তুমি কিন্তু এটা টাইপ তুমি জানো যেখানে কি টাইপের প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে ইঞ্জিনিয়ারিং এ কি ধরনের প্রশ্ন আসে তোমার কিন্তু আইডিয়া হয়ে গেছে। এতে করে তুমি কিন্তু ওদের থেকে যোজন ব্যবধানে আগায় গেছো। এটা তুমি অ্যাডমিশন টাইমে যায় বুঝবা। তোমার বন্ধুরা কেবল প্রশ্নের টাইপের সাথে পরিচিত হচ্ছে আর তুমি আগে এইগুলা টাইপ জেনে সলভ করা শেষ, তো তুমি আগায় থাকলা যোজন ব্যবধানে। সেকেন্ড জিনিস। আর থার্ড জিনিসটা হচ্ছে বর্তমানে কিছু এইচএসসি কিছু ট্রেন্ড হচ্ছে কি জানো, যে ধরো আজকে থেকে 10 বছর আগে বুয়েটে একটা প্রশ্ন আসছিল, এমসিকিউ আসছিল, সেইটা দেখা গেল যে এইচএসসি তে তোমার দিয়ে দিচ্ছে। বা আজকে থেকে ধরো 7 বছর আগে মেডিকেল একটা কোশ্চেন আসছিল বায়োলজি, খুব কঠিন,
কেউ পারে নাই, সেটা দেখা গেল যে তোমার এবারে তোমার বোর্ড পরীক্ষা একটা এমসিকিউ হিসেবে দিয়ে দিছে, বা দেখা গেল যে ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ম্যাথ আসছিল বা একটা জিনিস আসছিল, কনসেপচুয়াল একটা প্রশ্ন আসছিল, যেটা ওই বছরে খুব আলোচিত একটা কোশ্চেন ছিল 5-6 বছর আগে বা 4 বছর আগে, সেই প্রশ্নটা তোমার হয়তো বা এইচএসসি পরীক্ষায় তোমার সৃজনশীলের গতে দিয়ে দিছে ওই ম্যাথটা। এই জিনিসগুলো ইদানিং হচ্ছে একটু বেশি বেশি আসতেছে, যে অ্যাডমিশনের কোনো হাইপড কোশ্চেন, যেই কোশ্চেনটা ওই বছরে অ্যাডমিশনে খুব হাইপ তুলছিল এই প্রশ্নটা, ওই রকম হাইপড কিছু কোশ্চেন থাকে, যেটা বর্তমানে টিচারদের একটা টেন্ডেন্সি আছে যে মানে এইচএসসি লাইফেও দিয়ে দেয়। সো তুমি এটা কিন্তু এইচএসসি লাইফেও আগায় থাকলা। সো তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করে অ্যাডভান্টেজটা কিন্তু তুমি এইচএসসি লাইফে পাবা। যদি দেখা গেল, যেমন আমার বছর যদি বলি, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমি ঢাকা বোর্ড 2016, আমার বছর কেমিস্ট্রিতে আমার আজও মনে আছে একটা এমসিকিউ, মনে হয় খুব সম্ভবত একটা এমসিকিউ, যেটা ঠিক তার আগের বছর ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। অর্থাৎ আমার বছর এইচএসসিতে আসছে কেমিস্ট্রিতে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন, যেটা ঠিক আগের বছর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এবং একটা ভালো টাফ কোশ্চেন, সেটা কিন্তু আমার বছর আসছিল। সো এই যে দেখো, আমরা আগের থেকে যদি এগুলো সলভ না করতাম, হয়তো এই প্রশ্নটা, সত্যি কথা, পরীক্ষার হলে বসে এটা অল্প সময়ের মধ্যে এটা মিলানোটা টাফ, আগের থেকে না করা থাকলে। আমাদের কিন্তু অনেকেই কিন্তু সেটা পারছিল, কারণ এই যে আগের বছরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, হাইপড একটা কোশ্চেন, প্রশ্ন ব্যাংক সলভ করে যাওয়ার এটা হচ্ছে উপকারিতা, বুঝছো? তাহলে এই জিনিসগুলো অবশ্যই করবা। সাথে অবশ্যই ভাই এইটা করতে কেউ বললো না ভুলের খাতা। এই যে তুমি টেস্ট পেপার বা গাইড সলভ করলা, এই যে তুমি বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করলা, বা তুমি কলেজে অনেকগুলা পরীক্ষা দিলা, কুইজ দিলা, অনেক কিছু করলা, বা প্রাইভেটে যে স্যারের কাছে পড়ো বা অনলাইনে আমাদের কাছে তুমি অনেক পরীক্ষা দিলা, এই সমস্ত পরীক্ষায় প্র্যাকটিস করতে যে তোমার অনেক ভুল ত্রুটি হচ্ছে না, যে রাহাত ভাই আজকে একটা পরীক্ষা নিচ্ছে কেমিস্ট্রির উপরে বা একটা বায়োলজির উপরে, অমুক জায়গাটায় আমি ভুল করছি। তাহলে সেই ভুলগুলা মেনটেন করার জন্য একটা খাতা বানাবা, এটা হচ্ছে ভুলের খাতা। এই ভুলের খাতায় তুমি চ্যাপ্টারের নাম সহ লিখে রাখবা, কোন কোশ্চেনটা তুমি ভুল করছো বা কি কনসেপ্টে তুমি ভুল করছো, যেই কনসেপ্টটা আমি ভুল করছি বা এই জায়গাটা আমি ভুল করছি, অমুক পরীক্ষায় আমি এই জায়গাটায় ভুল করছি, একটা ভুলের খাতা মেনটেন করবা। এতে করে লাভটা কি জানো, একটা সময় পরে যে তোমার আর মনে থাকবে না এক্স্যাক্টলি যারা ওই চ্যাপ্টারের কোন জায়গায় জানে আমার দুর্বলতা ছিল, কিছুদিন পর দেখবা তুমি ভুলে গেছো। কিন্তু তুমি যদি এগুলো সলভ করার সময়, পরীক্ষা দেওয়ার সময়, সলভ করার সময় যদি সাথে সাথে যদি একটা ভুলের খাতায় লিখে রাখো, একদম নাম ধাম সহ, যে এই চ্যাপ্টারের অমুক টপিকটাই আমার ভুল হয়েছে, ওই জায়গাটায় ভুল হয়েছে, এই কনসেপ্টটা আমি ভুল করছি, তাহলে কি হবে জানো, তুমি 6 মাস পরও যদি চ্যাপ্টারটা রিভিশন দিতে বসো, নিজের ভুলের খাতাটা খুললে তোমার আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, মনে পড়বে, আরে হ্যাঁ, ওই টাইপের প্রশ্নে আমি ভুল করি, ওইটাই ভুল করি, এটাই ভুল করি। এতে করে তোমার রিভিশনটা অনেক ইফেক্টিভ হবে। একটা বাজে অভ্যাস কি জানো, আমাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে। ধরো তোমাকে একটা চ্যাপ্টার কোষের গঠন, এটা রিভিশন দিতে বললাম, এই চ্যাপ্টারে তুমি সবচেয়ে কম পারো আসলে কোন অংশটা, আমি তোমার আগেই বলে দিই, জেনেটিক কোডন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং শেষের দিকের কিছু টপিকগুলো, ক্রোমোজোমের গঠন, এগুলো তোমার দুর্বলতা আছে। শুরুর দিকের টপিক ভাই সবাই পারে, এই আদি কোষের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য, ফ্লুইড মোজাইক মডেল, এগুলো কম বেশি সবাই পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যখন তুমি একটা চ্যাপ্টার রিভিশন দিতে বসো, তুমি আবার শুরু করো সেই পড়া জিনিস থেকেই শুরু করো, তুমি আবার স্টার্ট করো থেকে, আবার তুমি স্টার্ট করো হচ্ছে বসে বসে টাইম নষ্ট করো, ওই ফ্লুইড মোজাইক মডেলটাই আবার তুমি পড়ো, তুমি বসে বসে হচ্ছে ওই কোষ প্রাচীরের গঠনটাই তুমি পড়ো, তুমি বসে বসে হচ্ছে ওই রাইবোজোমটাই পড়ো, তুমি বসে বসে শুরুর দিকে হচ্ছে এই আদি কোষ, প্রকৃত কোষ নিয়ে তুমি পড়ে থাকো। কিন্তু শেষের দিকে যে চ্যাপ্টারে তোমার যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তারপর রেপ্লিকেশনের সমস্যা আছে, জেনেটিক কোডন যে তুমি কখনো ঠিক মতো পড়োই নাই, তারপরে হলো তুমি নিউক্লিয়াসের গঠন বা ক্রোমোজোমের গঠন, বা তুমি হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এই কনসেপ্টগুলো তুমি কখনো দেখোই নাই চোখে, এইগুলা তুমি আসলে রিভিশন দেওয়ার টাইমে তোমার খেয়ালই হয় না। কিন্তু তুমি যদি এরকম ভুলের খাতা মেনটেন করো, তাইলে ওই খাতায় লেখা কি থাকবে, যে ট্রান্সক্রিপশনে তোমার প্রবলেম আছে, ট্রান্সক্রিপশনের হচ্ছে ওই প্রক্রিয়াতে তোমার প্রবলেম আছে, জেনেটিক কোডনের ওই ছকটায় তোমার প্রবলেম আছে। এতে করে কি হবে, তুমি যখন সেকেন্ডবার রিভিশন দিতে যাবা, তুমি শুরুই করবা হচ্ছে ট্রান্সক্রিপশনের ওই টপিক দিয়ে, তুমি শুরুই করবা জেনেটিক কোডনের ওই টপিক দিয়ে, কারণ তোমার ভুলের খাতা বলতেছে ওই জায়গাটাতে তোমার সবচেয়ে বেশি ভুল হয়। এতে করে তোমার রিভিশনটা ইফেক্টিভ হবে, তোমার ভুলের পরিমাণও কমে আসবে, এবং তুমি তোমার ফোকাসটা হবে একদম এক্স্যাক্ট তুমি যেখানে ভুল করো তার উপর। এতে করে তোমার ভুলের পরিমাণ কমে আসবে এবং তোমার রিভিশনটা আরো এফিশিয়েন্ট হবে, আরো বেটার হবে। পরীক্ষায় তুমি এটার পারফরমেন্সে টের পাবা যে তোমার পরীক্ষার রেজাল্ট বা মার্কস বাড়তেছে। আদারওয়াইজ তুমি গতানুগতিক পড়াশোনা, সারা জীবন গতানুগতিক রিভিশন, একই টপিক 14 বার রিভিশন, আর কিছু টপিক তুমি জীবনে টাচও করো নাই, এরকম করে হবে না। সো এই 5টা কাজ যদি কলেজ লাইফে কেউ করতে পারে, ওটা 26 ব্যাচকে কেন বলতেছি, কারণ 26 ব্যাচে স্টিল 4টা মাস আছে এইচএসসির আগে। সো যেই চ্যাপ্টারগুলো এখনো গ্যাপ আছে এমনি করে পড়বা। আর 27 ব্যাচ তো ফার্স্ট ইয়ারে, এখনো সেকেন্ড ইয়ারে হয়তো তোমরা সামনে উঠবা। সো এখন থেকে যদি এইভাবে পড়ো, ইনশাল্লাহ তোমরা অনেক আগায় থাকবা। আদারওয়াইজ একটা সময় যে তোমার কাছে মনে হবে যে ভাই পড়ালেখা অনেক করছি, পড়ালেখা শুনো সবাই করে, কিন্তু গুছালো পড়াশোনা করে না। অনেক পড়ছো, একটা চ্যাপ্টার অনেক পড়ছো, স্টিল দেখবা পরীক্ষায় তুমি কিছু লিখতে পারতেছো না, তুমি কিছুই অ্যান্সার করতে পারতেছো না। আর এই মেথডটা যদি অনুসরণ করো, খুবই সুন্দর করে পারফেক্ট ওয়েতে তোমার পড়াশোনা হবে, তোমার এইগুলা সলভ করতে যে প্র্যাকটিসও হবে,
অ্যাডভান্স লেভেলের অ্যাডমিশন প্রশ্ন প্র্যাকটিস হবে, ভুলের খাতাটা মেনটেন করলে তোমার রিভিশনটা অনেক এফিশিয়েন্ট হবে, তোমার পরীক্ষায় মার্কসে তুমি টের পাবা যে অনেক ভালো কিছু করতেছো। ঠিক আছে, আর তোমরা জানো যে আমাদের হচ্ছে 26-27 ব্যাচ, আমাদের হলো মেডিকেল প্ল্যাটফর্মও আছে, তোমরা জানো প্রি মেডিকেল কোর্স আছে, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইনে প্রি মেডিকেল কোর্স হচ্ছে আমরাই চালাই, আরটিডিএস থেকেই চালাই। তো আমাদের প্রি মেডিকেল কোর্সে ভর্তি হলে তুমি একই সাথে শিওর জিপিএ 5 কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবা। চিন্তা করতে পারতেছো, আমাদের প্রি মেডিকেল কোর্সে মেডিকেল প্রস্তুতি তুমি আগে থেকেই এগিয়ে থাকবা। আমাদের প্রি মেডিকেল কোর্সে যে এই কাজটা করবো, মূল বইয়ের লাইন বাই লাইন ধরে পড়াবো। এই যে এতক্ষণ তোমারে বললাম না, এই কাজটা তোমাদের হবে। আমাদের প্রি মেডিকেলে যুক্ত হলে এই জিনিসটা আমাদের ক্লাসে তুমি লাইন বাই লাইন মূল বই পড়ে ফেলবা, দেন তোমার রিভিশন দেওয়া বা মূল বই পড়াটা অনেক ইজি হয়ে যাবে। বাসায় নিজে একা বসে 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 মূল বই পড়ার থেকে আমাদের প্রি মেডিকেল কোর্সে যুক্ত হইলে এই মূল বই লাইন বাই লাইন আমরা ধরে ধরে পড়াবো, সাথে তোমার যদি কোনো নোট করে দেওয়া লাগে সেটা হচ্ছে আমরা করে দিব। এই দুইটা কাজ করব। আর আমাদের যে প্রি মেডিকেল কোর্সে ভর্তি হইলে তুমি যে শিওর জিপিএ 5 পাচ্ছ, সেই শিওর জিপিএ 5 কোর্সে তুমি এই যে টেস্ট পেপার বা গাইড তোমাকে সুন্দর করে কনসেপ্ট সহ সলভ করে দেওয়া হবে। সাথে অবশ্যই যেটা বললাম, নিজেও তো প্র্যাকটিস করতে হবে, সেলফ প্র্যাকটিস তো করতে হবে, কিন্তু আমরা তোমাকে হেল্প করব, এতে করে তোমার জিনিসটা আরো স্মুথ হবে। আবার প্রি মেডিকেল ইয়েতে আমরা যাদের মেডিকেল টার্গেট মূলত এটা, তাদের এই মেডিকেল কোশ্চেন ব্যাংকটাও আমরা তোমাদেরকে হচ্ছে দেখায় দিব। আর ভুলের খাতা এটা তো সম্পূর্ণ নিজেকে মেনটেন করতে হবে, এটা তো বুঝতেই পারতেছো, তুমি কোন জায়গায় ভুল করবে এটা তোমার, তো তোমার অনেক কিছু ইজি হয়ে যাবে। একাডেমিক প্লাস মেডিকেল দুই প্রিপারেশনই একসাথে নিতে চাইলে আরটিডিএস এর প্রি মেডিকেলে যুক্ত হতে পারো। 26 ব্যাচ বা 27 ব্যাচ আমরা প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখতেছি। আর হলো আমরা তোমাদেরকে এখানেও আমি দেখাই, এই জায়গাটাতেও তোমাদেরকে আমি দেখাই, তোমরা আমাদের এই পেজে মেসেজ দিও, এই পেজটা ফলো দিয়ে রাখবে। এই ধরনের ভিডিওগুলা যদি আরো দেখতে চাও, তোমরা আমাদের এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, ফেসবুকে সার্চ দিয়ে এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, তাহলে নোটিফিকেশন চলে যাবে, এরকম দুর্দান্ত সব গাইডলাইন ভিডিও তোমার কাছে চলে যাবে। আর কোর্সে যুক্ত হতে চাইলে এই পেজে মেসেজ দিও, মেসেজ অপশনে যে মেসেজ দিও, অথবা তুমি আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এখানেও মেসেজ দিতে পারো এটা, অথবা হচ্ছে আমাদের এই ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটে যেও তুমি কোর্সটা কিনে ফেলতে পারো আর আমাদেরকে মেসেজ দিতে পারো। আর আমার ব্যক্তিগত পেজে যদি তোমরা ফলো করতে চাও করতে পারো, আমার ব্যক্তিগত হচ্ছে পেজ আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত পেজ, স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে হচ্ছে আমাকে মেসেজ দিলে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে রিপ্লাই দিই। এবং এখানে হচ্ছে তোমরা কানেক্টেড থাকতে পারো আমার সাথে, অবশ্যই একটু ফলো দিয়ে রাখো, দেখলে ভালো লাগবে, তাহলে ফলোয়ার্স বাড়লে আসলে আমাদের একটু ভালো লাগে, ঠিক আছে, তো ফলো দিয়ে রাখো আর আমাদের জন্য দোয়া করো। ইনশাল্লাহ তোমার জন্য আমি বড় ভাই হিসেবে যতটুকু দরকার, আমি ডাক্তার রাহাত তোমাদের সাথে সবসময় আছি, ঠিক আছে, ওকে। আর এটা আমাদের গ্রুপ, এই গ্রুপগুলো তুমি জয়েন হয়ে থাকো, ফেসবুক গ্রুপ, এখানে ডিসকাশন থেকে শুরু করে পড়ালেখা রিলেটেড কোনো প্রবলেম বা যে কোনো কিছু তুমি এখানে পোস্ট দিতে পারো, ঠিক আছে, এটা আমরা সেই ক্ষেত্রে আমরা রিপ্লাই দিব, এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে। আর এটা আমাদের ইউটিউব চ্যানেল, এখানে ফ্রি ক্লাসগুলো এখানে পাবা, ইউটিউব চ্যানেলের ফ্রি ক্লাসগুলো তোমরা এখানে হচ্ছে পাবা, ওকে। তো যা যা বললাম সবকিছু সুন্দর করে হচ্ছে মেনটেন করলে আশা করি তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করবা। আর এই জিনিসটা মাথায় রাখো, এক একটা অধ্যায় পারফেক্টলি শেষ করতে পারলে তুমি এমনি অ্যাডমিশন এবং এইচএসসি দুই জায়গাতে এগিয়ে থাকবে ইনশাল্লাহ।